আজকে শুনবেন এমন একটি মেয়ের গল্প যে তার ফ্যামিলির সাথে ছুটি কাটাতে একটি নির্জন আইল্যান্ডে ঘুরতে চলে যায়, কিন্তু পরে গিয়ে এই আনন্দের জিনিসটা এক ভয়ানক রূপ নেয় এবং জানতে পারে এই নির্জন আইল্যান্ডের আসল রহস্য, যেখান থেকে মানুষ আর ফিরে আসতে পারে না। কিন্তু ভিডিওর শেষটা অসাধারণ, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ডেঞ্জারিয়াস ওয়াটার। মুভি শুরু হয় রোজি নামের একটি মেয়েকে দেখিয়ে, যার চোখে মুখে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে, এবং এমন অবস্থায় একজন পুলিশ অফিসার তাকে প্রশ্ন করে, তুমি বলো তোমার সাথে কি হয়েছে এবং প্রত্যেকটা ঘটনা আমায় প্রথম থেকে বলো। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে দেখানো হয় আলমা নামের এক মহিলাকে। সে যখন তার কিচেন রুমে রান্না করছিল, ঠিক সেই সময় তার মেয়ে রোজি পিছন থেকে ছুটে এসে জড়িয়ে ধরে এবং তাকে সারপ্রাইজ দেয়। আর সেটা হলো তার মায়ের আজ জন্মদিন। আসলে এই মা মেয়ের মধ্যে সম্পর্ক এতটাই গভীর, যার ফলে দুজনেই একে অপরের প্রত্যেকটা গোপন কথা একে অপরকে শেয়ার করে। তাই আজ আলমা তার মেয়েকে জানায় আগামীকাল তারা ফ্যামিলি ট্যুর করতে বেরোচ্ছে, আর এই ট্যুরে আলমার বয়ফ্রেন্ড থাকবে। এখন এই সব কিছু শুনে রোজি মোটেও খুশি হয় না, কিন্তু তার মায়ের রিকোয়েস্টে সে এই ট্যুরে যাবার জন্য রাজি হয়ে যায়। সকাল হলে রোজি এই ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু আগের দিন রাতে তার ভালো ঘুম হয়নি, যার কারণে সে খুব ক্লান্ত হয়ে গাড়ির সিটে বসে থাকে। রোজি এমন অবস্থায় তার মাকে জিজ্ঞাসা করে সে যেই মানুষটির সাথে ট্যুর করতে যাচ্ছে সেই মানুষটি সত্যিই কি ভালো মানুষ। আলমা তার মেয়েকে বোঝায় সে যেন নিশ্চিন্তে থাকে, তার বয়ফ্রেন্ড খুবই ভালো মানুষ এবং সে যখন তার সাথে দেখা করবে তার এই ভুল ধারণা ভেঙে যাবে। এখন এই সব কিছুর পর তারা যখন তাদের গাড়িটা স্টার্ট দেয়, সেটা বারবার বন্ধ হয়ে যায়। রোজি তার মাকে আরও একবার বোঝায় হয়তো এটাই তাদের সংকেত যে এই ট্যুরে তাদের যাওয়া উচিত নয়, কিন্তু তার মা তার কথায় হাসতে শুরু করে দেয় এবং এরপর গাড়ি ঠিক করে তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যেতেই তারা একটি বন্দরে পৌঁছায় এবং সেখানে আলমা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম ডেরেক। এরপর ডেরেক আলমাকে তার ম্যাপটা দেখায়। সে তাকে বোঝায় তারা যেই রাস্তা দিয়ে যাবে ঠিক তার মাঝখানে বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে এবং এই যাত্রা কমপ্লিট করতে প্রায় একটা সপ্তাহ লেগে যাবে। এদিকে রোজি পাশে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল এবং এমন অবস্থায় সে লক্ষ্য করে দুজন মানুষ তার মায়ের উপর নজর রাখছে, যেমন সে কি করছে এবং কোথায় যাচ্ছে এই সব কিছু, এবং তাদের মধ্যে একজন তার মাকে ব্যাগপত্র ওঠাতে সাহায্য করে। রোজি এই ব্যাপারটা তার মাকেও জানায়, কিন্তু তার মা এটা খুবই সাধারণ জিনিস মনে করে। এরপর রোজি লক্ষ্য করে তারা যেই বোটে করে যাবে তার নাম অ্যানালিসা। এরপর তারা এই বোটে করে যাত্রা শুরু করে দেয় এবং একইভাবে ডেরেক এই বোটের মধ্যেই আলমার জন্মদিন পালন করে এবং তাকে একটি টি শার্ট গিফট করে এবং একইভাবে রোজিকে একটি চাকু গিফট করে। রোজির কৌতূহল একটু বেশি থাকে। সে ডেরেককে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করো। ডেরেক বলে সে আগে একজন পুলিশ অফিসার ছিল এবং বর্তমানে সে প্রাইভেট সিকিউরিটি কনসালটেন্ট। এখন এর মধ্যে তাদের বোটে একটি অ্যালার্ম বাজে এবং ডেরেক বোটের ওপরে চলে যায় এটাকে কন্ট্রোল করার জন্য। এদের মধ্যে আলমা এমন একজন মহিলা যে সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকে, তাই সে তার মেয়ের ফোনটা বের করে নেয় এবং সেটার সাহায্যে চারপাশে ছবি তুলতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎই সমুদ্রে এক বিশাল ঢেউ তৈরি হয়, যার ফলে আলমা সেই ঢেউয়ের কারণে বোটের নিচে পড়ে যায়। এখন এই সব কিছু দেখে ডেরেক রোজিকে অর্ডার দেয় সে যেন বোটের ভিতর থেকে শুকনো জামা কাপড় নিয়ে আসে এবং এই বলে সে আলমাকে হেল্প করতে শুরু করে দেয়। রোজি কথা মতো ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে সে যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে বোটের সিটের ঠিক নিচে দুটো পিস্তল এবং একটি রাইফেল লুকানো অবস্থায় রয়েছে। রোজি এটা দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু এই সব কিছু ইগনোর করে সে সেই শুকনো জামা কাপড় নিয়ে ওপরে চলে যায়। আলমা সবার প্রথমে তার মেয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে জলের মধ্যে পড়ে গেছে এবং একইভাবে তার হাতে থাকা ফোনটা যেটা তার মেয়ের ছিল সেটাও জলের তলায় ডুবে গেছে। কিন্তু রোজি বলে এটা কোনো বড় ব্যাপার নয়, বরং তুমি সুরক্ষিত রয়েছো এটাই সবচেয়ে বড় ব্যাপার। এখন এই সবের মধ্যে এরা তিনজন লক্ষ্য করে আবহাওয়া ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, তাই আলমা ডেরেককে পরামর্শ দেয় তাদের উচিত এখনই এখান থেকে ফিরে যাওয়া। কিন্তু ডেরেক তেমনটা মনে করে না। তার বিশ্বাস এই জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তাই তারা প্রথম রাতটা এই বোটের মধ্যেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হলে রোজি ঘুম থেকে উঠেই সে যখন বাইরে যায় সে দেখে বাইরের আবহাওয়া একদম আগের মতো হয়ে গেছে এবং একইভাবে তার মা সুন্দর আবহাওয়া উপভোগ করছে। কিন্তু রোজি একমাত্র যে মোটেও খুশি থাকে না। সে তার মাকে পরামর্শ দেয় তাদের এখনই বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু তার মা তেমনটা মনে করে না। এখন এই কথাবার্তার মধ্যে ডেরেক কিছু খাবার নিয়ে এখানে চলে আসে। এখন এই সুযোগে রোজি তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে একটি রাইফেল রয়েছে, এটা কি কারণ এবং এটা দিয়ে তুমি কি করো। ডেরেক তাকে বলে এটা তার কাজের জন্য এবং একইভাবে
তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো প্রবলেম রয়েছে। রোজি তাকে বলে প্রবলেম নেই, কিন্তু আমি এটা চালানো শিখতে চাই। ড্যারেক কথা মতো তাকে বন্দুক চালানো শেখাতে শুরু করে দেয় এবং অবাক করার বিষয় রোজি প্রথমবারই খুব সুন্দরভাবে গুলি ফায়ার করে। ড্যারেক তাকে জিজ্ঞাসা করে তুমি কি আগে কখনো বন্দুক চালিয়েছ। রোজি এক কথায় জানায় সে কখনোই চালায়নি, এটাই তার প্রথমবার। কিন্তু তার মা ড্যারেককে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে তার মেয়ের হাজবেন্ড একজন সোলজার ছিল, সে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে এবং একইভাবে তার মেয়ে ফাইট পছন্দ করত। এই সব কিছুর পর রোজি তার ল্যাপটপে লক্ষ্য করে তাদের যে বোট রয়েছে তার ঠিক পাশেই একটি অন্য জাহাজ রয়েছে। তাই সে দূরবীন দিয়ে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে খুঁজে পায় না। এবং এর মধ্যে সে লক্ষ্য করে তার মা তার বয়ফ্রেন্ডের সাথে আনন্দ করতে ব্যস্ত রয়েছে এবং তারা একসাথে ড্রিঙ্ক করছে। এমনকি তার মা তাকে ড্রিঙ্ক অফার করে এবং রোজি তার মায়ের কথা মতো কিছুটা ড্রিঙ্ক করার পর সে অনুভব করে তার মাথা ঘুরছে। সে সঙ্গে সঙ্গে ঘুমোতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কিছু অদ্ভুত শব্দ তার ঘুমটাকে ভাঙিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে বাইরে বের হয় এবং দেখে তাদের দিকে আরো একটি বোট এগিয়ে আসছে এবং বোটে দুজন রহস্যময় মানুষ রয়েছে এবং তারা বন্দুক হাতে তাদের বোটে প্রবেশ করে এবং সোজা ড্যারেকের দিকে বন্দুক ধরে। তারা ড্যারেককে কিছু একটা জিনিসের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু কি জিনিস সেটা রোজি এবং আলমা বুঝতে পারে না। ড্যারেক এই সবকিছু শুনে চুপচাপ থাকে। তাই দুজন মানুষ আলমার ওপর অ্যাটাক করে এবং তারপর আবারও ড্যারেককে সেই রহস্যময় জিনিসের সম্বন্ধে জিজ্ঞাসা করে। আলমা লক্ষ্য করে তার মেয়ে এই ঘটনাতে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছে, তাই সে তার মেয়েকে রিকোয়েস্ট করে সে যেন লুকিয়ে পড়ে, নয়তো এই মানুষগুলো তার উপর অ্যাটাক করবে। রোজি কথা মতো ঘরের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে একটি বন্দুক বের করার চেষ্টা করে। সে সেই বন্দুক হাতে নিয়ে নেয়, কিন্তু ততক্ষণে বাইরে সে গুলির শব্দ শুনতে পায়। সে লুকিয়ে দেখার চেষ্টা করে এবং লক্ষ্য করে তার মাকে তারা মেরে ফেলেছে এবং ড্যারেকের কাঁধে একটি গুলি লেগেছে, অর্থাৎ সেও আহত হয়ে গেছে। প্রথমত রোজির এই ট্যুরটা মোটেও পছন্দ ছিল না এবং তার মধ্যে এরকম বিপদ তাকে আরো বেশি আতঙ্কে ফেলে দেয়। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই সে লক্ষ্য করে এই দুজন মানুষ তাদের বোটে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে চলে গেছে। রোজি সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু এই ছোট্ট ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এত আগুন নেভাতে পারে না। তাই সে একটা সময় হার মেনে নেয় এবং যখন সে তার মায়ের মৃতদেহ দেখতে পায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে লক্ষ্য করে তার মাকে তারা খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। আর এই সবকিছু দেখে তার রাতে আর ঘুম আসে না। সকাল হলে সে দেখে বোটের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে নষ্ট হয়ে গেছে। সে সবার প্রথমে তার মায়ের মৃতদেহটা একটি কাপড় দিয়ে পেঁচায়। সে লক্ষ্য করে বোটের পালটা পুড়ে ছাই হয়ে গেছে, তাই এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সে সবার প্রথমে কন্ট্রোল রুমে যায় এবং সেখান থেকে রেডিওটা খুঁজে বের করে, কিন্তু সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে এই রেডিওতে কোনো কাজ হয় না। রোজি বেশ হতাশ হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না এরপর সে কি করবে, কারণ এই বোটে সে প্রথমবার এসছে এবং এর কোথায় কি রয়েছে সেই ব্যাপারে সে কিছুই জানে না। সে লক্ষ্য করে বোটের ঠিক পাশে একটি দড়ি ঝুলে রয়েছে। সে সেটা টেনে ওঠানোর চেষ্টা করে এবং দেখে সেই দড়ির শেষ মাথায় ড্যারেকের আহত শরীরটা বাঁধা অবস্থায় রয়েছে এবং সে এখনো জীবিত রয়েছে। ড্যারেক রোজিকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য চায় এবং রিকোয়েস্ট করে সে যেন তাকে এই জল থেকে ওপরে তোলে। রোজি কথা মতো তাকে বোটের উপরে নিয়ে আসে। ড্যারেক তাকে বলে তুমি এখনই রেডিওর সাহায্যে পুলিশকে কল করো, কিন্তু রেডিও অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তাই এটাও সম্ভব নয়। একইভাবে রোজি তাকে বলে আলমার বেঁচে নেই, সে শুধুমাত্র তোমার জন্যই মরে গেছে। রোজি তাকে জিজ্ঞাসা করে এখন আমি কি করব? এখান থেকে বেঁচে ফেরার আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। ড্যারেক তাকে সবার প্রথমে এই বোটের পালটা ঠিক করতে বলে এবং বোঝায় এমনটা যদি না করা হয় তবে এই বোটটা যেদিকে খুশি চলে যাবে, তার কন্ট্রোলে থাকবে না। এখন এই কাজটা খুব একটা সহজ নয়, কারণ এই কাজটা করতে হলে রোজিকে অনেক ওপরে উঠতে হবে এবং সে এত উপরে কখনোই ওঠেনি। কিন্তু রোজি হার মানে না, সে অনেক চেষ্টা করে এই কাজটা কমপ্লিট করে। এরপর সে ড্যারেকের ট্রিটমেন্ট করে এবং একইভাবে তার আজকের দিনটাও তার মায়ের জন্য চোখের জল ফেলতে ফেলতে কেটে যায়। রাত হলে সে যখন কেবিনের কাছে বসে থাকে সে একটি ফটো খুঁজে পায় যার মধ্যে ড্যারেক এবং সেই মানুষটি রয়েছে যে তাদের বোটের উপর হামলা করেছিল। আর এই জিনিসটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। সে প্রথমবার বুঝতে পারে ড্যারেক তাকে মিথ্যে বলেছে। সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে ড্যারেককে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার পকেট থেকে চাকুটা চুরি করে নেয় এবং এরপর সে কিছু একটা কাজ করতে কেবিনে চলে যায় এবং যখন সে ফিরে আসে সে দেখে ড্যারেক সেখানে নেই। সে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, কিন্তু সে সেখানে নেই। সে হাতে চাকু নিয়ে পুরো বোটটা ঘুরতে শুরু করে দেয় এবং ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করে এবং সে চমকে যায় যখন সে দেখে ড্যারেক টয়লেটে রয়েছে। ড্যারেক তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, তুমি দড়িটা ভালোভাবে বাঁধতে পারোনি, আর এই কারণেই আমি দড়ি খুলে চলে এসেছি। রোজি তাকে একটাই প্রশ্ন করে যে আগের দিন রাতে যেই মানুষগুলো এসেছিল তারা কে,
কারণ আমার মতে সেগুলো তোমার পরিচিত মানুষ। ড্যারেক তাকে বলে, তুমি এই ব্যাপারে যত কম জানবে তত ভালো, সেই মানুষগুলো খুবই খারাপ মানুষ। রোজি অনেক চিন্তা করে তাকে বোঝায় তাদের উচিত আবারও ফিরে যাওয়া, কিন্তু ড্যারেক রাজি হয় না। সে বলে হাওয়া যেদিকে নিয়ে যাবে তাদেরকে সেদিকে যেতে হবে, কারণ তাদের ইঞ্জিনটা বর্তমানে নষ্ট হয়ে রয়েছে। এখন রাত হলে ড্যারেক রোজিকে এই বোটটা কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে সে ঘুমোতে চলে যায়। পরের দিন সকাল হলে ড্যারেক লক্ষ্য করে রোজি তার মায়ের একটি নেকলেস পরে রয়েছে, যেটা সে আলমাকে গিফট করেছিল। কিন্তু রোজি এটা বিশ্বাস করে না। সে বলে তার মায়ের এই নেকলেসটা অনেক আগে। তখন ড্যারেক তাকে বোঝায় সে তার মায়ের সাথে অনেক আগের থেকেই কথা বলে, যখন তারা স্কুলে পড়তো। এরপর রাত হলে ড্যারেক হঠাৎই রেগে যায়, কারণ তাদের এই বোটটা সেই দিকে যাচ্ছে না যেদিকে সে যেতে চাইছে। এমনকি এই ডাইরেকশন সে আর চেঞ্জও করতে পারবে না, কারণ বর্তমানে হাওয়া তীব্র গতিতে বইছে। এখন এমন অবস্থায় ড্যারেক রোজিকে খুব রাগ দেখায়। রোজি প্রথমত এই মানুষটিকে ভালোভাবে চেনে না, এবং তার মধ্যে এই মানুষটি তার উপর এরকম রাগ দেখানোর কারণে সে খুব ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে ফেলে। পরের দিন সকাল হলে রোজি যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় সামনে একটি আইল্যান্ড রয়েছে, আর এই জিনিসটা তার মনে আনন্দ নিয়ে আসে। রোজি সবার প্রথমে সে সেই বোটটা সেই দিকে ঘোরায় যেদিকে আইল্যান্ডটা রয়েছে, এবং তারপর কাছে আসতেই একটি ছোট্ট লাইফ বোট করে সেই আইল্যান্ডের দিকে এগিয়ে যায়। কিন্তু মাঝ পথেই রোজি জলের মধ্যে পড়ে যায়। সে যত ওপরে ওঠার চেষ্টা করে সে আরো নিচে চলে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকে ড্যারেক সঙ্গে সঙ্গে এটা দেখে ফেলে এবং তাকে টানতে টানতে সেই আইল্যান্ডে নিয়ে যায়। ড্যারেক লক্ষ্য করে তার শ্বাস চলছে না। সে সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেয় এবং পুনরায় তাকে ঠিক করে ফেলে। কিছু সময়ের মধ্যেই রোজি পুনরায় সুস্থ হয়ে যায়। সে এই আইল্যান্ডের চারিপাশটা ঘুরতে শুরু করে এবং লক্ষ্য করে এখানে কোনো জনবসতি নেই। এটা সম্পূর্ণ নির্জন একটি আইল্যান্ড। আর এমনই একটার সময় সে দুটো পাথরের মাঝে ছোট্ট গুহার মধ্যে ড্যারেককে দেখতে পায় এবং সে সেখানে জল পান করছিল। ড্যারেক তাকেও পেট ভরে জল খেতে বলে, কারণ এই মুহূর্তে তাদের কাছে খাবার নেই। রোজি কথা মতো কাজ করে। এরপর এরা দুজন একসাথে এই আইল্যান্ডের জঙ্গলগুলো পরিদর্শন করতে বের হয় এবং সন্ধ্যা হবার আগেই তারা একটি ক্যাম্প তৈরি করে এবং জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য ছোট্ট করে একটি আগুন জ্বালায়। এখন রোজি ড্যারেককে তার জীবনের সম্বন্ধে জিজ্ঞাসা করে। ড্যারেক তাকে বলে সে একটার সময় খুব ভালো পুলিশ অফিসার ছিল। তাকে এক নামে সবাই চিনত। সে সব সময় খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই করত, আর এমনভাবে সে 10টা বছর কাজ করেছে, কিন্তু সে কিছুই পায়নি যতটা সেই মানুষগুলো পেয়েছে যারা অসৎ পথে কাজ করেছে। তাই দিন দিন আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এবং একদিন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। তার স্ত্রীর নাম ছিল অ্যানালিসা। এমনকি তারা যেই বোটে করে এসছে সেই বোটটাও তার স্ত্রী ছিল, যার কারণে সেই বোটের ওপর অ্যানালিসার লেখা ছিল। সে আরো বলে এরপর সে ভালো রাস্তা ছেড়ে দিয়ে খারাপ রাস্তা বেছে নিয়েছিল এবং সে যার হয়ে কাজ করত সে ছিল সবচেয়ে ভয়ানক গুন্ডা। তার ব্যবসাটা ছিল মেয়েদেরকে কিডন্যাপ করা। তাই আমি তোমার মাকে কোনোরকম ট্যুর করতে নিয়ে আসিনি, বরং এটা আমার প্ল্যান ছিল। একইভাবে যেই ব্যক্তি তোমার মাকে মার্ডার করেছে সে ছিল ক্যাপ্টেন, এবং এটা আমাদের একজন গ্যাং মেম্বার। এমনকি তারা যদি তোমায় দেখতে পারত তবে তোমাকেও তারা কিডন্যাপ করে নিয়ে যেত। রোজি এই সব কিছু শুনে খুব রেগে যায়। সে বলে আমি সেই ক্যাপ্টেনকে অবশ্যই মার্ডার করে ফেলবো। এখন এই কথা শুনে ড্যারেক হাসতে শুরু করে দেয়। সে বলে তুমি একটা দড়ি বাঁধতে পারো না এবং তুমি কিনা ক্যাপ্টেনকে মার্ডার করবে? আর এই বলে সে রোজির হাতে দড়ি বেঁধে দেয় এবং শিখিয়ে দেয় কিভাবে দড়ি বাঁধতে হয়। এখন এমন অবস্থায় রোজি লক্ষ্য করে ড্যারেকের ব্যাগে SOS ট্রান্সমিটার রয়েছে, যার সাহায্যে কন্ট্যাক্ট করা যাবে। সে তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কন্ট্যাক্ট করার মতো ডিভাইস ছিল, কিন্তু তুমি আমায় মিথ্যে বলেছিলে। ড্যারেক বলে অবশ্যই তোমায় মিথ্যে বলেছি, কারণ তার আগে তোমাকে শেষ করতে হবে এবং সেই গুন্ডাদের হাতে বেচে দিতে হবে। রোজি এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে পাশে থাকা বন্দুকটা হাতে তুলে নেয় এবং তার দিকে ধরে এবং বলে তুমি সেই ডিভাইসটা অন করো। কিন্তু ড্যারেক তার কথা শোনে না, যার ফলে রোজি তার বন্দুক চালিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকে গুলি ছিল না, যার ফলে সে ব্যর্থ হয়ে যায় এবং এরপর এদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং ভাগ্য ভালো থাকে রোজি ড্যারেককে আহত করে ফেলে এবং এখান থেকে পালাতে শুরু করে দেয়। কিছুটা গিয়ে সে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে এবং সারাটা রাত সেখানেই অপেক্ষা করে। কিন্তু সকাল হলে সে বুঝতে পারে সে একটি ভয়ানক জায়গায় চলে এসেছে, কারণ আর কিছুটা গেলেই তার মৃত্যু হয়ে যেত। সে লক্ষ্য করে সে একদম পাহাড়ের চূড়োতে চলে এসেছে এবং সামনে খাড়ার ঢাল রয়েছে। এখন যেহেতু তার কাছে আর কোনো অপশন নেই, সে পুনরায় পাহাড় থেকে নামতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই তেমনটাই হয় যেমনটা রোজি ভয় করেছিল। ড্যারেক তাকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে রোজির পায়ে গুলি চালায় এবং তার পা থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু পরের মুহূর্তেই স্বয়ং ড্যারেক পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়
রোজি তার দিকে এগিয়ে যায় এবং সে লক্ষ্য করে ড্যারেক খুব বেশি আহত হয়ে গেছে, তার পা থেকে রক্ত ঝরছে, কিন্তু তবুও এমন অবস্থায় ড্যারেক রোজির ওপর অ্যাটাক করার চেষ্টা করে এবং রোজিকে বলে, তুমি আমায় সেই বোটের কাছে নিয়ে চলো এবং এর বদলে আমি সেই ট্রান্সমিটার অন করে দেব, যার সাহায্যে তুমি কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু রোজি বিশ্বাস করে না। সে একটি পাথর নিয়ে ড্যারেকের ওপর অ্যাটাক করে এবং তারপর সে নিজেই সেই ট্রান্সমিটার অন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এবং এমন অবস্থায় ড্যারেক আরও একটি গোপন কথা রোজিকে বলে দেয়। সে বলে, আমি প্ল্যান করেছিলাম তোমাকে সেই ক্যাপ্টেনের হাতে তুলে দেব এবং সেই ক্যাপ্টেন আমাকে জীবিত অবস্থায় ছেড়ে দেবে, কারণ একটা সময় আমি সেই ক্যাপ্টেনের কাছ থেকে অনেক টাকা চুরি করেছিলাম এবং তারপর থেকে সে আমায় মারতে চায়, কিন্তু এর বদলে তোমাকে আমি তার কাছে দিয়ে দেব এবং আমার জীবন বেঁচে যাবে। রোজি বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে, তাই সে এখান থেকে দৌড়াতে শুরু করে দেয় এবং ড্যারেক এখানেই একা নিচে পড়ে থাকে। রোজি একা একা সেই বোটে করে সমুদ্রের ওপর দিয়ে এগোতে শুরু করে দেয় এবং একটা সময় সে তাদের বোটের কাছে পৌঁছে যায়। রোজি সবার প্রথমে তার শরীরের ক্ষত স্থানগুলো ট্রিটমেন্ট করে এবং একটা সময় ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে সে দেখে তার বোটটা জলে ভরে গেছে এবং কিছু সময়ের মধ্যেই এটা ডুবে যাবে। এখন এরকম বিপদের পর বিপদ দেখে সে বেশ আতঙ্কিত হয়ে যায়। রোজি বুঝতে পারে এটা সে ঠিক করতে পারবে না, তাই সে প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গায় জড়ো করে ফেলে এবং তারপর তার মায়ের সেই মৃতদেহটা একটি লাইভ বোটে ওঠানোর চেষ্টা করে, কারণ সে এটাকে সাথে নিয়ে যেতে চায়। কিন্তু ভাগ্য এতটাই খারাপ থাকে সেটা জলের তলায় পড়ে যায় এবং নিচে তলিয়ে যায়। রোজি আরও একবার কাঁদতে শুরু করে দেয়, কারণ সে এখন সম্পূর্ণ একা এবং কিভাবে বেঁচে থাকবে সেই সম্বন্ধে সে কিছুই জানে না। আর এভাবে ভাবতে ভাবতে সকাল হয়ে যায় এবং একটার সময় সে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায়, আর এই জাহাজটা তার থেকে খুব বেশি দূরে নয়। তাই সে লাইভ বোটে দাঁড়িয়ে সেই জাহাজে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ থাকে এবং সূর্যের আলো এত তীব্র থাকে যার ফলে তার এই সিগন্যাল সেই জাহাজ পর্যন্ত পৌঁছায় না। এখন রাত হলে হঠাৎ করে একটি স্পিড বোট তার দিকে এগিয়ে আসে এবং তাকে এখান থেকে নিয়ে একটি জাহাজে পৌঁছে দেয়। রোজির বিশ্বাস এটা সেই জাহাজ যেটা সে সকালে দেখেছিল। সেখানে পৌঁছাতেই তাকে খুব আদর যত্ন করা হয়। রোজি খানিকটা অবাক হয়ে যায়। এমনকি এই পর্যন্ত নয়, তাকে সুন্দর খাবার খেতে দেওয়া হয়, কিন্তু চারপাশে থাকা মানুষগুলো দেখতে খুবই ভয়ানক। এক কথায় বলতে গেলে তাদেরকে দেখতে অনেকটা গুন্ডাদের মতো। এমনকি রোজি লক্ষ্য করে তারা ড্রাগসের নেশা করে। একইভাবে সে দেখতে পায় এখানে একটি টয়লেট রয়েছে, তাই সে তাদেরকে জিজ্ঞাসা করে সে কি টয়লেটে গিয়ে ফ্রেশ হতে পারবে। এই মানুষগুলো তাকে পারমিশন দিয়ে দেয়। রোজি এই সুযোগে নিজেকে ফ্রেশ করে নেয় এবং একইভাবে সে সুন্দর করে মেকআপ করে এবং আস্তে আস্তে সেই রুমে চলে যায় যেখানে এই জাহাজের ক্যাপ্টেন রয়েছে। আসলে রোজির ধারণা এরা সেই মানুষ যার কাছে ড্যারেক তাকে বিক্রি করতে চেয়েছিল, তাই সে এখানে ক্যাপ্টেনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এবং তার সাথে গল্প করতে শুরু করে দেয়। সাধারণত ক্যাপ্টেন তার এই কন্ট্রোল সেন্টারে কাউকেই ঢুকতে দেয় না, কিন্তু রোজি আজ খুব সুন্দরভাবে সেজেছে এবং তাকে দেখতে খুবই সুন্দর লাগছে, যার কারণে ক্যাপ্টেন সেই সব নিয়ম ভুলে যায় এবং রোজি এটাই চেয়েছিল। এবং একটার সময় গল্প এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যার ফলে স্বয়ং ক্যাপ্টেন তার লোকেদেরকে এই কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যেতে বলে। রোজি এই সুযোগে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে সে কি তাকে জাহাজ চালানো শেখাতে পারবে। ক্যাপ্টেন কথা মতো তাকে জাহাজের প্রত্যেকটা জিনিস শেখাতে শুরু করে দেয়। রোজি আরো কনফিডেন্ট পেয়ে যায়। সে এবার ক্যাপ্টেনকে বলে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাই তার কাছে কি কোনো মেডিসিন হবে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে মেডিসিন আনতে চলে যায়। রোজি এই সুযোগে তার হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনের মাথা বরাবর আঘাত করতে শুরু করে দেয় এবং এই আঘাত এতটাই ভয়ানক থাকে যার ফলে ক্যাপ্টেনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। এমনকি বাইরে একজন গ্যাং মেম্বার লক্ষ্য করে রোজিকে যেই রুমটা দেওয়া হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য সেখানে একটি বন্দুক রয়েছে, আর এই বন্দুকটা তাদেরই বন্দুক। প্রত্যেকটা গ্যাং মেম্বার সতর্ক হয়ে যায়। তারা এখন প্রত্যেকে রোজিকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে রোজি লুকিয়ে লুকিয়ে পালাতে শুরু করে দেয় এবং একটা সময় তার সামনে একজন মহিলা চলে আসে যে কিনা এখানে নেশা অবস্থায় পড়ে রয়েছে এবং তাকেও এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। রোজি এই মেয়েটিকে জিজ্ঞাসা করে এই জাহাজে কোথায় বন্দুক রাখা হয় এবং তার নিজের বন্দুকটা কোথায়। মেয়েটি তাকে জানায় এই ইঞ্জিন রুমে অনেক বন্দুক রয়েছে এবং একইভাবে সেখানে যেতে গেলে কোথা থেকে যেতে হবে সেটাও সে বলে দেয়। এখন রোজি এখান থেকে যাবে, কিন্তু তার আগে এই মেয়েটি আরো অনেক কিছু জানিয়ে দেয়। সে বলে এই জাহাজে শুধুমাত্র সে একা মেয়ে নয়, বরং এরকম অনেক মেয়ে রয়েছে এবং তাদেরকেও এরকম কিডন্যাপ করে আনা হয়েছে এবং জোরপূর্বক ড্রাগসের নেশা করানো হচ্ছে। আসলে মেয়েটির বিশ্বাস রোজি নামের মেয়েটি তাদেরকে সাহায্য করবে। এখন রোজি আস্তে আস্তে সেই ইঞ্জিন রুমে পৌঁছায় এবং মেয়েটি কথা মতো সে তার বন্দুকটা খুঁজে পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বন্দুকটা হাতে তুলে নেয়
এবং তখনই একজন গ্যাং মেম্বার সেই রুমে প্রবেশ করে এবং রোজি দেখা মাত্রই তাকে গুলি করে মেরে ফেলে। এমনকি এই পর্যন্ত নয়, এরপর আরো গ্যাং মেম্বার তার উপর অ্যাটাক করার চেষ্টা করে এবং সে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর একজন মহিলা ফাইটার তার সামনে এগিয়ে আসে এবং রোজি তার সাথেও ফাইট করে। এই মহিলা খুবই দক্ষ ফাইটার, কিন্তু রোজি তার ট্যালেন্ট এখানে ব্যবহার করে এবং সে খুব সহজেই তাকে মেরে ফেলে। এরপর রোজি সেই রুমে চলে যায় যেখানে সেই মেয়েগুলোকে বন্দি করে রাখা হয়েছিল। সে দরজা ওপেন করলেই দেখতে পায় প্রচুর মেয়ে এখানে বসে রয়েছে এবং সে তাদেরকে হেল্প করবে। ঠিক তখনই পেছন থেকে একজন গ্যাং মেম্বার তার মাথায় বন্দুক ধরে, কিন্তু রোজি হার মানে না। সে চিৎকার করে বলে, তুমি গুলি চালালে চালাতে পারো, আমার তাতে কিছু যায় আসে না। এবং এমন অবস্থায় পিছন থেকে সেই বন্দি মেয়েদের মধ্যে একটি মেয়ে এই গ্যাং মেম্বারের ওপর আঘাত করে এবং রোজি এই সুযোগে এই গ্যাংস্টারের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং গুলি করে তাকে মেরে ফেলে। রোজি মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে, তাই সে কন্ট্যাক্ট করার জন্য রেডিওর কাছে যাবার চেষ্টা করে এবং ঠিক সেই মুহূর্তে ড্যারেক এখানে চলে আসে। সে তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার মতে ড্যারেকের মৃত্যু হয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো বেঁচে রয়েছে। রোজি তাকে জিজ্ঞাসা করে, এটা কি করে সম্ভব, তুমি এখনো কিভাবে জীবিত রয়েছ? তখন ড্যারেক তাকে জানায় সে সেই ট্রান্সমিটার ব্যবহার করে ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করেছে এবং তার লোকেরা এখানে তাকে নিয়ে এসছে। আর তাছাড়াও আমাকে এখানে আসতেই হতো, কারণ আমি ক্যাপ্টেনের সাথে ডিল করেছি এবং তোমাকে তার কাছে বিক্রি করতে চাই। রোজি বলে, এমনটা কখনোই সম্ভব নয়, কারণ ক্যাপ্টেন অলরেডি মরে গেছে এবং তাকে আমি নিজে মেরেছি। এখন এই কথা শুনে ড্যারেক খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে রোজির ওপর আঘাত করে এবং সেই সিঁড়ি থেকে সোজা নিচে পড়ে যায়। তার মাথায় বড়সড় আঘাত লাগে এবং তার মৃত্যু হয়ে যায়। কিন্তু ড্যারেকের বিশ্বাস হয় না, তাই সে বন্দুক নেবার জন্য অন্য রুমে চলে যায় এবং সে যখন ফিরে আসে সে দেখে সেখানে রোজি নেই। ড্যারেক চুপচাপ বসে থাকে না, সে রক্তের ছাপ ফলো করতে করতে এগিয়ে যায় এবং একটা সময় সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে রোজি লুকিয়ে রয়েছে, কিন্তু সে তাকে গুলি করবে তার আগেই সেখানে থাকা কেমিক্যাল ড্যারেকের মুখে স্প্রে করে দেয় এবং এই সুযোগে রোজি ড্যারেকের দেওয়া সেই চাকুটা ব্যবহার করে ড্যারেকের উপর অ্যাটাক করে এবং এবার ড্যারেকের মৃত্যু হয়ে যায়। রোজি এই সব কিছু শেষ করার পর সে মাটিতে শুয়ে পড়ে এবং সেই রুমে থাকা বন্দি মেয়েগুলো বেরিয়ে আসে এবং তারা রোজিকে সাহায্য করতে শুরু করে দেয়। তাদের প্রত্যেকের মনে আনন্দ থাকে, কারণ আজ একটি মেয়ে তাদেরকে বাঁচিয়েছে এবং একইভাবে তাদের প্রতিশোধ নিয়েছে। একইভাবে মেয়েগুলো রোজিকে জানায় তারা কিভাবে শহরে পৌঁছাতে পারবে এবং এখান থেকে কত দূরে শহর রয়েছে, সেই সব কিছু সে জানিয়ে দেয়। এখন মুভিটা আবারও বর্তমানে ফিরে আসে, অর্থাৎ যেটা আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। রোজি একটি চেয়ারে বসে থাকে এবং একজন পুলিশ অফিসার তাকে বেশ কিছু প্রশ্ন করে এবং একইভাবে এরকম বড় একটি মিশন কমপ্লিট করার জন্য তার সুনাম করে। পুলিশ অফিসার বলে, যেই মেয়েগুলোকে তুমি বাঁচিয়েছ তাদেরকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম এবং আজ শুধুমাত্র তোমার কারণেই তারা ছাড়া পেয়ে গেছে এবং বর্তমানে তারা এখন তাদের বাড়িতে রয়েছে, তাই তুমিও তোমার ফ্যামিলির কাছে চলে যাও। এখন এই কথা শুনে রোজি আরো একবার কাঁদতে শুরু করে দেয়। সে বলে তার কোনো ফ্যামিলি নেই, সে বর্তমানে অনাথ হয়ে গেছে। এখন এমন কথা শুনে পুলিশ অফিসার তাকে সান্ত্বনা দেয় এবং বোঝায় সে তাকে সুন্দর থাকার জায়গা দেবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওর সাথে। ধন্যবাদ।